দর্শক, সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল হাসান সবুজ। আজ আমরা কথা বলবো এআই নিয়ে। এআই আসলে কোথায় যাচ্ছে, বিশ্বকে কোথায় নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে আসলে এআই এর ব্যবহার কতটা বাড়ছে? আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তথ্য প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির। সুমন ভাই, সময়ের আলাপে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ এবং সেই সঙ্গে সময় টিভির দর্শকদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা একদম প্রথমে জানতে চাই, আসলে বিশ্বে এখন এআই এর ব্যবহার যেভাবে বাড়ছে, তাতে কি এইটা অবারিত সম্প্রসারণ হওয়ার সুযোগ আছে নাকি সীমাবদ্ধতা, অর্থাৎ লাগাম টানারও সময় এসে গেছে? আমরা কিন্তু এআই নিয়ে আলাপ করছি প্রায় 10 বছরের বেশি সময় ধরে, যে এআই আসছে। কিন্তু এই চ্যাট জিপিটি প্রকাশ হওয়ার পর থেকে এআই এর ব্যবহারটা মানুষের চোখের সামনে এসছে। এর আগে কিন্তু এর ব্যবহার ছিল, এবং সেই ব্যবহারগুলো ছিল হচ্ছে হয়তো প্রাতিষ্ঠানিক পর্যায়ে বা বিশেষ কোনো গবেষণার ক্ষেত্রে। কিন্তু প্রতিটা মানুষের জন্য, কর্মক্ষেত্রে প্রতিটা কাজের জন্য এআই যে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে এরপর থেকে। এবং তারপর থেকে আমরা অনেক এআই মডেল দেখি, অসংখ্য এআই মডেল এসছে যেগুলো পাবলিকলি ব্যবহারের জন্য। আবার সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মদক্ষতা বাড়ানোর জন্যে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে এআই বেসড নানা ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে তো যেটা হয়েছে যে কিছু কিছু কাজ আসলে এআই এখন এত ভালো করছে যে সেই কাজগুলো আসলে, আপনি যখন চাকরির সুবিধা বাড়ানোর কথা বলছিলেন, এআই কিন্তু কিছু কিছু চাকরির সংকোচনের জন্য একটা কাজ করছে, যেখানে আসলে হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে বিষয়টা, কাজ অনেক দ্রুত হবে, কিন্তু আগে যে কাজটা 30 জন করতো এখন সেই কাজটা হয়তো 4 জন এআই ব্যবহার করে করবে। কাজেই সেই চাকরির সংকোচনের জায়গাটাও কিন্তু একই সঙ্গে আসছে। আবার এআইয়ের ব্যবহারটা বিভিন্ন প্রফেশনে, প্রায় প্রতিটা প্রফেশনেই বলবো, যে মানুষের কিন্তু নতুন তো চাকরির ক্ষেত্রেও তো তৈরি হতে পারে, যেহেতু এখানে মানুষ কম ডেফিনেটলি একটা হচ্ছে যে আমরা যে ক্ষেত্রে কাজ করছি তাদের কর্মদক্ষতা বাড়ানোর ক্ষেত্রে, এফিসিয়েন্সি বাড়ানোর ক্ষেত্রে, অর্থাৎ যে কাজটা আগে আমরা 7 দিন ধরে করতাম, একটু এআই ব্যবহার করে সেই কাজটা আমরা হয়তো 2 দিনে সেই কাজটা করে ফেলতে পারি বা 2 ঘন্টায় করে ফেলতে পারি কিছু কিছু কাজ। এটা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে বিরাট একটা উন্নয়ন বলতে পারি এক ক্ষেত্রে, যে অনেকগুলো কাজ আমরা করে ফেলতে পারছি। আবার আরেকটা জায়গা যেটা, সেটা হচ্ছে যে যারা এই মিডিওকার শ্রেণীর যে মানুষগুলো, যে কাজগুলো আসলে ধরেন এই অ্যাকাউন্টিংয়ের কিছু যোগ বিয়োগ গুণভাগের কাজ, একটা ভাউচার চেক করছে বসে বসে মানুষ, সারাদিন বসে বসে কাজগুলো করছে, এই যে কাজগুলো, এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে কিন্তু এআই এর ব্যবহার করলে তখন দেখা যাবে এই মানুষগুলোর কিন্তু আসলে কাজের দরকার নেই, তো তারা কিন্তু চাকরি হারাবেন। তো সেই মানুষগুলোকে বুঝতে হবে যে এআইকে তারা কীভাবে ব্যবহার করে তার নিজের অবস্থানটাকে সংহত করবেন। এই দুটো জায়গা আসলে একই সঙ্গে আমাদেরকে দেখতে হবে, এবং এই দুটোর ইম্প্যাক্টে কিন্তু আমাদের সমাজে খুব দ্রুত পড়া শুরু করবে। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে আমাদের সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামিং, কম্পিউটার সায়েন্সের ছাত্ররা একসময় ভীষণ ডিমান্ডিং একটা সাবজেক্ট ছিল, এখনও আছে। কিন্তু এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এআইয়ের ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়েছে অলরেডি, অন্য কোনো দিকে হোক বা না হোক। আজকে সফটওয়্যার হাউসগুলো এআই যে ব্যবহার করছে, এতে করে তাদের যে ডেভেলপারের প্রয়োজন ছিল যতজন, তার সংখ্যা অনেকাংশে তারা কমিয়ে ফেলেছে। এআই দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিখুঁত হচ্ছে? হ্যাঁ, নিখুঁত বলবো না, আবার এমন হচ্ছে যে আপনি একটা কাজ 7 দিন ধরে করতেন, এআই হয়তো 2 দিনে সেই সফটওয়্যার ডেভেলপ করে বা 2 ঘন্টায় কাজটা করে দিয়েছে, এরপরে ওটাকে ডিবাগ করতে যে আপনি আবার 9 দিন ব্যবহার করছেন, এমন ঘটনাও ঘটছে। সো সব জায়গায় যে খুব ভালো ব্যবহার করা যায় তা না, সব জায়গায় যে ভালো কাজ করে তা না। তো অনেক ক্ষেত্রেই অনেক কাজ যেখানে আপনার এফিসিয়েন্সি খুব বেশি ইম্পর্টেন্ট না, সেই জায়গাগুলোতে কিন্তু আপনি এআই দিয়ে একটা কাজ, একটা দীর্ঘ সময়ের কাজ খুব অল্প সময় করে ফেলতে পারছেন, এবং সেটা কাজে লাগছে এবং সেটা কার্যকরী, ব্যবহারযোগ্য। তো সেই জায়গাগুলো তো মানুষ এআই ব্যবহার করবেই। তো এটা একটা দুধারী তলোয়ার। একটা হচ্ছে যে প্রচুর চাকরি অপরচুনিটি যেমন তৈরি করবে কিছু ক্ষেত্রে, যেমন আপনার ডেটা অ্যানালিস্টের কাজ যারা করছেন, তারা এআই ব্যবহার করলে তাদের কর্মক্ষেত্রে তাদের দক্ষতা অনেক অনেক বেড়ে যাবে। মিডিওকার যে জবগুলো, অফিস জবগুলো, ফিজিক্যাল লেবারদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই। কার্পেন্টার যারা, অথবা রাজমিস্ত্রি যারা, অথবা যারা এই খেটে খাওয়া মানুষ যারা, তাদের কাজে এই আপাতত নিচ্ছে না। সেটা আমাদের আর কি অপেক্ষা করতে হবে, যখন রোবোটিক্স ওই পর্যায়ে চলে যাবে এবং তার সঙ্গে এর সংমিশ্রণে হয়তো একটা সময় ওই চাকরিগুলোতেও আসলে হাত পড়বে। কিন্তু এই মুহূর্তে খেটে খাওয়া মানুষদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যারা অফিসে বসে রুটিন জব করি, আর যারা ক্রিয়েটিভ কাজ করেন, তাদের জন্য এআই হচ্ছে একটা টুলস, যারা তাদের এফিসিয়েন্সিকে অনেক গুণ বাড়িয়ে দেবে, অনেক দ্রুততার সঙ্গে তারা কাজ করতে পারবেন। আগে যে কাজটা হয়তো একটা কাজ করতেন, এখন সেই সময় তারা 7টা কাজ করবেন এআই ব্যবহার করে। এখন পর্যন্ত আমরা যেটা প্রশ্নটা শুরুতেই ছিল, এআই এর ব্যবহারটা আসলে ইতিবাচকভাবে নেতিবাচকভাবে দুইভাবেই হচ্ছে। আমরা যেটা দেখি, নেতিবাচক প্রবণতাটা কেমন, এবং সেই ক্ষেত্রে আসলে কোনো আলোচনা করার সুযোগ আছে কিনা যে এআই এর ব্যবহার কতটা, কোন পর্যায় পর্যন্ত যেতে পারবে, সেটা যুদ্ধক্ষেত্রেই হোক
যেটা বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রেই হোক? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই ডিবেটটা কিন্তু এআই এর শুরু থেকে চলছে। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো সমাধানে পৌঁছতে পারিনি। কারণ এআই একটা খুব শক্তিশালী প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা। এবং এই প্রযুক্তির যেমন ভালো ব্যবহার সম্ভব, তেমনি খারাপ ব্যবহার সম্ভব। এবং সেই খারাপ ব্যবহারের সর্বক্ষেত্রেই সম্ভব। যেমন আজকেই যদি আপনি আজকের সোশ্যাল মিডিয়া দিয়ে তাকান, তাহলে দেখবেন যে অসংখ্য ফেক ভিডিও, ফেক ক্লিপ, এআই জেনারেটেড ভিডিও আপনি দেখছেন, যেটা দিয়ে সামাজিক অস্থিরতা তৈরি করা সম্ভব, যেটা দিয়ে কাকে মানহানি করা সম্ভব, কোনো বিশেষ ব্যক্তিকে বা গ্রুপকে, সমাজকে নানাভাবে এটা ব্যবহার করা যায়। আবার আমরা যদি যেমন এখন অটোনোমাস ভেহিকেল নিয়ে আমরা কথা বলছি, তাই না? এখন অলরেডি কিন্তু আমেরিকাতে কিন্তু অনেক শহরে এখন অটোনোমাস ভেহিকেল চলছে। উবারের এখন আর ড্রাইভারযুক্ত উবার না, ড্রাইভারলেস উবার চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই গাড়িটা যদি একটা অ্যাক্সিডেন্ট করে এবং সেখানে যদি একজন মানুষ মারা যায়, আপনি কাকে দায়ী করবেন? একটা হচ্ছে আপনি প্রমাণ করতে পারেন, যদি দেখাতে পারেন যে না আসলে এই ব্যক্তিটি আসলে ভুল করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলেন, কিছু বলার নেই। কিন্তু দেখা যাচ্ছে না এর জন্য দায়ী গাড়িটি, তাহলে আসলে আপনি কাকে দায়ী করবেন? এটা কি গাড়ির কোম্পানিকে, না যে কোম্পানি গাড়ির সফটওয়্যার তৈরি করেছে সেই কোম্পানি, না যারা ডেভেলপার এই সফটওয়্যারটা তৈরি করেছে সেই ডেভেলপার? কাকে দায়ী করবেন আসলে? এরকম অসংখ্য প্রশ্নের উদয় ঘটে। কাজেই যেসব জায়গাগুলোতে মানুষের প্রাণহানির আশঙ্কা আছে, সেই জায়গাগুলোতে কি আমরা এআই ব্যবহার করবো, না আমরা এখন মানুষের উপর ডিপেন্ড করবো? নাকি কতটুকু এআই ব্যবহার করবো এবং কতটুকু মানুষ সিদ্ধান্ত নেবে যাতে করে আমরা আসলে এই বিতর্ক থেকে বাইরে থাকতে পারি? যেমন আপনি একটা বড় উদাহরণ দেন, যুদ্ধক্ষেত্রে আমরা এআই ব্যবহার করবো কি না। এআইকে যদি আপনি টার্গেট দেন যে একটা জায়গায় যুদ্ধ জয় করে আসা, তাহলে সেখানে মানুষগুলোকে আলাদা বিবেচনা করবে, না খালি তার সমরাস্ত্রগুলোকে ধ্বংস করে আসবে? কতটুকু আপনি আসলে এআইকে এই ক্ষমতা দেবেন, সিদ্ধান্ত মেকিং ক্ষমতা, যে একজন মানুষকে হত্যা করার লাইসেন্স কি আপনি এই যন্ত্রকে দেবেন কি দেবেন না? এই সিদ্ধান্ত কিন্তু আসলে শুধু একটা দেশ না, এই জায়গাটা কিন্তু একটা সামগ্রিকভাবে গ্লোবালি শক্তিধর দেশগুলো মিলে আসলে সিদ্ধান্ত নিতে হবে। যেমন নিউক্লিয়ার আর ওয়ারফেয়ার ক্ষেত্রে বা নিউক্লিয়ার বোমের ক্ষেত্রে যেমন আমাদের ট্রিটি আছে যে শক্তিধর দেশগুলো বলেছে না তারা নিউক্লিয়ার বোম ব্যবহার করবে না যুদ্ধক্ষেত্রে, এবং নতুন যাদের নিউক্লিয়ার বোম নাই তারা যেমন চুক্তি করেছে না আমরা কোনো নিউক্লিয়ার বোম তৈরি করবো না এবং আমরা কোনো যুদ্ধে যাওয়াতে চাই না। তো এই এআই ব্যবহারের ক্ষেত্রেও কিছু ডু অ্যান্ড ডোন্টস আসলে আমাদেরকে সিলেক্ট করতে হবে, এবং সেটা আন্তর্জাতিকভাবে, সেটা হয়তো জাতিসংঘের মাধ্যমে হোক বা যেভাবে হোক। এবং সেক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় এই প্রযুক্তির ব্যবহার করবো কি করবো না। যেমন ধরা যাক আপনি আজকে যদি এআইকে জিজ্ঞাসা করেন, এআই কিন্তু আপনাকে আপনার শরীর খারাপ প্রশ্ন করার উত্তর দেবে যে আপনার সম্ভবত এই, সে সময় ও বলছে যে আপনি ডাক্তারের সাথে কথা বলেন বা এই কথা বলেন। সেখান থেকেও কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে চাইলে আপনি ওষুধ খেতে পারেন না, আদৌ আপনি খাবেন কি খাবেন না, এ ব্যাপারে আসলে আমাদের সাজেশনটি কী হবে? আমরা এখন বলছি যে না আপনি এই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। আবার এমন একটা কেস দেখা গেছে যে এআইয়ের সাথে কথা বলে একটা মেয়ে সুইসাইড করেছে। সে একটা ডিপ্রেশনে ভুগছিল, এই জন্য দোষটা এআই না, ডিপ্রেশনে ভুগছিল, কিন্তু সে তার পারিবারিক কারোর সঙ্গে শেয়ার করেনি, কিন্তু শেয়ার করেছে তার এআইয়ের সঙ্গে। তাকে জিজ্ঞাসা করেছে যে আমি আসলে কীভাবে কম কষ্টে মারা যেতে পারি বা আমার কীভাবে করতে পারি, এবং এআই তার মতো করে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেছে, আবার একটা পরামর্শ দিয়েছে। এখন এই জায়গাতে আসলে আমরা কি করব? এটা একটা জায়গা যেখানে আসলে আমাদেরকে চিন্তিত করছে যে আমরা তাহলে যেমন এখনও একদিকে চিন্তা হচ্ছে যে বয়স্ক মানুষ যারা, যাদের কথা বলার কোনো লোক নেই, বিশেষত উন্নত বিশ্বে, তাদের জন্য বলা হচ্ছে তুমি এআইয়ের সঙ্গে কথা বলো। এআই বেস রোবট, জাপানে খুব পপুলার, ছোটো রোবট, এআই বেস, ভেতরে এআই আছে। সে বয়স্ক মানুষের কথা বলছে, তার প্রয়োজন টুকটাক 5 মাসে খাটছে এবং তার সঙ্গী হিসেবে কাজ করছে, তার সময় কাটছে ভালো। এখন আমরা কি এরকম এআইয়ের দিকে যাব? এবং সেটা কি বয়স্কের জন্য প্রযোজ্য? শিশুদের ক্ষেত্রে আমরা কী করব? তাদেরকে কি আমরা এআই সঙ্গে দিয়ে দেবো? কারণ আমরা সবাই কর্মব্যস্ত, কাজেই এআইয়ের সঙ্গে সে সময় কাটাক। এটা কি ভবিষ্যতে আমাদের ভালো সুফল দেবে? নাকি সত্যি অর্থে এআইকে এবং এই আজকের যুগে রোবোটিক্সকে কিছু খারাপ কাজের দিকে দিয়ে আমরা মানুষরা বরং আরেকটু মানবিক হওয়ার চেষ্টা করব, যাতে আমরা আমাদের পিতামাতা বা মুরব্বীজনদের কিছু বেশি সময় দেবো, আমাদের শিশুদেরকে আমরা একটু বেশি সময় দেবো, যাতে তারা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। সো চয়েস কিন্তু আমাদের, যে আমরা কোন জায়গায় এআইকে নেব, কোন জায়গায় এআইকে নেব না। এই জায়গাটাতে আসলে একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে যেমন সিদ্ধান্তের ব্যাপার আছে, তেমনি সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটা রাষ্ট্রে তার সামাজিক প্রেক্ষাপটে চিন্তা করতে হবে আসলে আমি কতটুকু এআই ব্যবহার করব। বা আরেকটা জিনিস এই কথা প্রসঙ্গে আলোচনা চলে আসে, এআই এবং অটোমেশন দুটো নিয়ে কিন্তু আমরা খুব গুবলেট করে ফেলি। একটা হচ্ছে যে একটা জিনিস মেশিন দিয়ে অনেক কাজ করে ফেলা যায়, যেটা আগে ম্যানুয়ালি করতাম। আর এআই আমরা তখন বলি যখন সে আসলে সেলফ লার্নিং একটা ডিসিশন নেয়, অর্থাৎ সে কিছু এক্সিস্টিং অনেক কিছু ঘটনার রেজাল্ট ডাটা দেখে ভবিষ্যতের জন্য সে একটা ফিচার সিদ্ধান্ত নেয়, যেটা হচ্ছে আগে সেই ঘটনা ঘটেনি,
সে নিজস্ব সিদ্ধান্ত নেয়, অর্থাৎ ক্রিয়েটিভিটি যার ভেতরে হয় তাকে আমরা এআই বলছি। আর অটোমেশনে আমরা দেখি যে না, এক্সিস্টিং ডাটার বেচ করে কিছু ম্যাথমেটিক্যাল ডিসিশন মেকিং, যেটা করেও কিন্তু অনেক কাজ করা যায়, যেটাও এখন খুব বেশি মাত্রায় হচ্ছে। আইওটি, ডেটা অ্যানালাইটিক্স এবং এআই, এই তিনটার প্রযুক্তি হাত ধরাধরি করে চলছে এবং চলবে। এই তিনটার ক্ষেত্রেই আমরা আসলে কোন জায়গায় কতটুকু অটোমেশনে যাব, কোন জায়গায় কতটুকু এআই ব্যবহার করব, এই সিদ্ধান্ত কিন্তু আসলে এই চিন্তাগুলো করার সময় এসছে এবং রাষ্ট্রীয় স্ট্র্যাটেজিক লেভেলেও চিন্তা করতে হবে। এবং সেই সঙ্গে আরেকটা চিন্তা করতে হবে যে আমাদের দেশের সক্ষমতার উপরে, যে আমরা আসলে এআই ব্যবহার করতে গেলে কতটুকু ইনভেস্ট করার ক্ষমতা আমাদের আছে। আমরা যদি মেটা বা গুগল এই যে প্রতিষ্ঠানগুলো বলি, তারা যে লেভেলে এআই ব্যবহার করছে, তাদের দেখা যাচ্ছে যে সেদিন মেটার মার্ক জুকারবার্গের এইটাও দেখছিলাম, সে বলছিল তারা কয়েক হাজার 800 অথবা A200 জিপিইউ ব্যবহার করছে, যেগুলো এক একটা জিপিইউর দামই হচ্ছে কোটি টাকার উপরে। আমাদের দেশে সর্বোচ্চ আমরা দেখি যে মিড লেভেল কিছু জিপিইউ সহ এআই বেস কম্পিউটিং পাওয়ার এই মুহূর্তে আছে। ভবিষ্যতে আমরা হয়তো আনতে পারবো, কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু খরচ করা সম্ভব নয়। কাজে এআইয়ের ওই লেভেলের ভাষণের চাইতে আমরা বরং আমাদের দেশের উপযোগী এআই কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি সেই চিন্তাটা আমরা যদি করি, তারপরে আমাদের দেশে আমাদের সামাজিক উন্নয়নে এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার জন্য আমরা এআই ব্যবহার বাড়াতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে এই যে কোম্পানির যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা উঠে আসা গ্লোবালি যদি কম্পিটিশনে না যেতে পারে, এইটা তার জন্য কতটা অনেকটা চ্যালেঞ্জ হয়ে যাবে না? আপনি একটা কোম্পানির প্রথমেই যে বিনিয়োগ করতে হবে তা না। আপনি কিন্তু এই এআই বেসড বা এআই রিলেটেড জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার সফটওয়্যার আপনি কিন্তু ক্লাউডে আপনি রেন্ট করতে পারেন। আপনি আগে টেস্ট করে দেখেন যে আসলে এটা আপনাকে কমার্শিয়ালি আপনার জন্য ভায়াবল হচ্ছে কিনা। আপনি পুরো ইনভেস্ট না করে আপনি 1 মাসের জন্য, 2 মাসের জন্য বা 6 মাসের জন্য আপনি জিপিইউ, প্রসেসিং পাওয়ার, এআই ইঞ্জিন আপনি ভাড়া নেন। সেটা আপনি যেমন চ্যাট জিপিটি বা অন্যদের বা গুগল জেমিনি এগুলো ব্যবহার করতে পারেন। সিমিলারলি আমাদের দেশেও কিন্তু এই ক্লাউড প্ল্যাটফর্মে এআই বেস সুবিধা আছে, সেখান থেকেও আপনি ভাড়া নিতে পারেন। নিয়ে কম খরচে ভাড়া নিয়ে সেখানে আপনি আপনার এআই ইঞ্জিন চালিয়ে দেখেন যে এটা আসলে আপনার ব্যবসায় ভালো ফল দিচ্ছে কিনা, অর্থাৎ এফিসিয়েন্সি বাড়ছে কিনা, খরচ কমছে কিনা, বা আপনি এমন কোনো ইনফরমেশন পাচ্ছেন, প্রেডিক্টিভ ইনফরমেশন, যেটা হয়তো আপনার আরও বেশি ব্যবসা আপনার হচ্ছে। সেই জায়গাগুলোতে যদি দেখেন যে না এটা আপনার জন্য রিয়েলি ভালো ফল দিচ্ছে, আপনি যদি হোস্টেড মডেলে থাকতে পারেন, চাইলে আপনি নিজে তখন ইনভেস্ট করে আপনার জন্য আরও বেশি হার্ডওয়্যার কিনতে পারেন, বা ওই ক্লাউড প্রতিষ্ঠানকে বলতে পারেন যে আমার আরও বেশি রিসোর্স দরকার, আমাকে রিসোর্স দাও আগামী 3 মাস 6 মাস পরে, তারা আপনার জন্য এনে দেবে। কাজে আপফ্রন্ট খুব বেশি ইনভেস্ট করতে হবে তা কিন্তু না। সেক্ষেত্রে আমাদের দেশে এখন পর্যন্ত আপনাদের পর্যবেক্ষণ কি? আপনি বললেন যে এটা আসলে সামাজিক অবক্ষয়েরও সুযোগ আছে, আবার সামাজিক সুরক্ষারও একটা বিষয় আছে। আমরা এখন যে ব্যবহার করছি, আমাদের সামনে নির্বাচন আছে, আমাদের অর্থনৈতিক নানান ধরনের তর্ক বিতর্ক তৈরি করে বিভ্রান্ত করার সুযোগ আছে। এই ক্ষেত্রে আমাদের দেশের টেন্ডেন্সিটা কেমন, মানে আপনাদের যেটুকু পর্যবেক্ষণ আছে, বিশেষ করে যদি আমরা ইয়ং এজটা যদি ধরি, যারা বেশি আগ্রহী এটা ব্যবহার করতে, এটার সাথে আরেকটু যদি জুড়েই দেন, সেটা হচ্ছে আমরা এআই কি শুধুমাত্র ব্যবহারেই বেশি ঝুঁকছি, এআই এজেন্ট তৈরির ব্যাপারটাতে আমরা কতটুকু মনোযোগী আছে, যেটা আপনি ইনভেস্টমেন্টের কথা বললেন অনেক কিছু। এখানে আসলে 2 ধরনের ব্যবহারই আসলে আমাদের দেশে আছে। আমাদের দেশে বেশ কিছু প্রতিষ্ঠান আসলে তার ইউজারদের প্যাটার্ন অ্যানালাইসিস করা, বাইং পাওয়ার অ্যানালাইসিস করা, যেমন ই কমার্স যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু ভেতরে এআই ব্যবহার করছে। অর্থাৎ টার্গেটেড মার্কেটিংয়ের জন্য এআই ব্যবহার করছে, যে কোন মানুষটা আসলে কোন সময় কোন প্রোডাক্টটা কিনছে, এবং তার ডাটা অ্যানালাইসিস করে প্রতিদিন সকালবেলা তার সম্ভাব্য জায়গাগুলোতে সে তার মার্কেটিং এজেন্টের জন্য সেখানে নক করে, এবং এটা করে তারা ভালো ফল পাচ্ছেন। আবার কমপ্লেন রেজলিউশনের ক্ষেত্রে যে অভিযোগগুলো তাদের কাছে আসছে, যেমন সার্ভিস প্রোভাইডার আমরা যারা, আমাদের যে অভিযোগগুলো আসে, আমরা এখানে একটু এআই ব্যবহার করে দেখা যায় দিনে 1000 কমপ্লেন এসছে, প্যাটার্ন অ্যানালাইসিস করে কোন কমপ্লেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো যাতে সিনিয়র ম্যানেজার চোখের সামনে অটোমেটিক্যালি চলে আসে। হয়তো তার জুনিয়র স্টাফ মিস করেছে, কিন্তু এআই আপনাকে সেখানে খুঁজে বের করে আপনার সামনে এনে দিচ্ছে। এতে করে হচ্ছে কি আপনার গ্রাহকের সঙ্গে আপনার সম্পর্কের উন্নয়ন করছে। এই ব্যাপারগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের দেশে শুরু হয়েছে। আরেকটা হচ্ছে যে এআই বেসড বিজনেস তৈরি করা, বা অন্য বিভিন্ন একটা সেক্টরের জন্য এআই ভিত্তিক সেবা নিয়ে আসা, যাতে ওই সেক্টরের মানুষজন এই সেবা থেকে ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন। এরকম এফোর্টে কিন্তু আমাদের দেশে অলরেডি আছে। যেমন ফিনান্সিয়াল সেক্টরে এটার ব্যবহার অলরেডি শুরু হয়েছে, কিছু প্রতিষ্ঠান, কিছু ব্যাংক তারা চিন্তাভাবনা করছে। যেমন ফ্রড ম্যানেজমেন্ট ক্ষেত্রে, যেমন ক্রেডিট কার্ড ফ্রড একটা কমন একটা বিষয় ফিনান্সিয়াল অর্গানাইজেশনের জন্য। তো তারা এই জায়গাতে একটু এআই ব্যবহার করে এগুলোকে এই মানে সন্দেহজনক ট্রানজ্যাকশনগুলোকে অনেক সহজে তারা চিহ্নিত করতে পারেন। সিমিলারলি এর ব্যবহার আরও বেশি প্রয়োজন এই যে ফিনটেক যে সার্ভিসগুলো, যে
মানি ট্রান্সফারের যে জায়গাগুলো করি, এটার ভিতরে কিন্তু অনেক ধরনের করাপশন, দুর্নীতি এবং অপরাধমূলক ট্রানজ্যাকশনও কিন্তু হয়। সেগুলোকে চিহ্নিত করার জন্য কিন্তু আমরা এআই ব্যবহার করতে পারি। করে এআই এবং ডাটা অ্যানালাইটিক্স একসঙ্গে ব্যবহার করে আমরা কিন্তু আসলে এইগুলোকে চিহ্নিত করতে পারি খুব সহজে, এবং যেটা আমাদের সামগ্রিক নিরাপত্তার জন্য খুব প্রয়োজনীয়। এই ক্ষেত্রে আরেকটু প্রসঙ্গ আসে, আমরা যেটা বাজারভিত্তিক পড়াশোনা বলি বা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে আমাদের সিলেবাস, এত দ্রুত পরিবর্তন আসলে প্রযুক্তি, সেই ক্ষেত্রে মানে উচ্চশিক্ষাতেই এটা থাকবে নাকি একটু নিচু পর্যায় থেকে নিচে থেকে পড়াশোনা করার একবার একদম প্রাতিষ্ঠানিকভাবে এটা নজর দেওয়া দরকার? মানে আমরা চাই বা না চাই, আপনি যদি আজকে এই ক্লাস 3, 4, 5 বাচ্চাদের কারোর সাথে কথা বলেন, যার হাতে একটা স্মার্টফোনের অ্যাক্সেস আছে, সে কিন্তু এআই ব্যবহার করছে, এবং সেটা আপনার বা আমার অজান্তেই তারা করছে, এবং তারা জানে যে ওখানে প্রশ্নগুলো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবং আমি তো দেখি যে আমার ছেলেমেয়ে আমার কাছে একটা উত্তর নিয়ে তারা এআই দিয়ে আবার ভেরিফাই করছে যে আমি যেটা বললাম সেটা ঠিক বললাম কিনা, এবং এসে আমাকে চ্যালেঞ্জ করছে, তুমি যেটা বললা এটা তো ঠিক না, ব্যাপারটা তো এরকম। তো মানে খুব interesting। হ্যাঁ, এবং কাজেই শিশুদেরকে আন্ডারস্টিমেট করার কোনো সুযোগ নেই, বরঞ্চ ওদেরকে আমরা গাইড করতে পারি যে আসলে কোন ব্যাপারগুলো তোমরা এআই ব্যবহার করবে, কোন ব্যাপারগুলো করো না। কারণ তার সৃজনশীলতা নষ্ট যদি হয়ে যায়, সে যদি এআই ব্যবহার করে, তাহলে সে ব্যবহার ক্ষতিকর। অর্থাৎ আমি অ্যাসাইনমেন্ট পুরোটাই এআই দিয়ে তৈরি করে জমা দিলাম এবং টিচার খেয়াল করলো না, খুব ভালো মার্ক দিয়ে চলে গেল। এই প্রবণতাটা অনেক আছে। এটা আসলে খুব স্বাভাবিক। যে কোনো মানে আমি ওই বয়সে থাকলে আমিও তাই করতাম, কিন্তু এখানে শিক্ষক এবং অভিভাবকদের দায়িত্ব আর কি, যে তাদেরকে এখন যদি, কিন্তু তাকে যদি আপনি এই রিপোর্টটা যে সাবমিট করেছে যে সেটা অ্যানালাইসিস করতে বলেন, কমেন্ট করতে বলেন, তখন থেকে সে কথা বলতে পারবে না, কারণ সে তো আসলে পড়ে না বিষয়টা, সে তো সরাসরি জেনারেট করে প্রিন্ট করে নিয়ে গেছে। কিন্তু সে যদি নিজে তৈরি করতো, বা সে এআই সাপোর্টিং ইনফরমেশনগুলো কালেক্ট করে যদি সে নিজে রিপোর্ট তৈরি করতো, তাহলে হয়তো সে নিজে যেটা করতো তার চেয়ে বেটার একটা জিনিস করতে পারতো। সে তো বই পড়ে 5টা বই পড়ছে, তার সঙ্গে আবার এআইয়ের সাহায্য নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছে। হ্যাঁ, রিপোর্টের ল্যাঙ্গুয়েজগুলো আমি এই একটু ঠিক করে নিলাম, অর্থাৎ আমার ইংরেজি ভাষা জ্ঞান কম বা বাংলা ভাষা জ্ঞান কম, সেটাকে আমি একটু সানিয়ে নিলাম, তাতে কোনো কিছু নেই। বরং সেটা করার পর আমি পড়ে দেখি, তাহলে আমার আসলে নিজের ভাষা জ্ঞানটা ইমপ্রুভ করবে। কাজে এই থেকে ব্যবহার পরিমিত এবং প্রয়োজনীয় ব্যবহারটাকে যদি তাকে আমরা সঠিকভাবে শেখাতে পারি, তাহলে আসলে আমাদের বাচ্চারা আসলে অনেক বেশি উপকৃত হবে। এটা বলা হচ্ছে 2030 সাল নাগাদ এর যে বিশ্ববাজারটা দাঁড়াবে $1 ট্রিলিয়ন। বাংলাদেশ আসলে কতটুকু সেদিকে যাচ্ছে, নাকি বাংলাদেশ এই $1 ট্রিলিয়ন একদম বাইরে থাকবে, শুধুমাত্র ব্যবহার করে ব্যয় করবে? এই বাজারের যে অংশগুলো, যে কম্পোনেন্টগুলো মিলে এই বাজারের কথা বলা হচ্ছে, ধরেন যারা এই হার্ডওয়্যারগুলো তৈরি করছে তারা এর ভেতরে আছে, যে ডাটা সেন্টারগুলো এগুলোকে হোস্ট করছে তারা এগুলোর ভেতরে আছে, যে প্রতিষ্ঠানগুলো এআই বেস সার্ভিস যে তারা এর ভেতরে আছে, সব কিছু মিলিয়ে আমরা এই সংকটের কথা বলছি। আর ওই 2030-এর ভেতরে আমি কোনো সময় দেখি না যে আমরা মানে ওই বড় কয়েকটা দেশ যেমন আমেরিকা বা এই চায়না ছাড়া আর কেউ জিপিইউ বা এই কম্পিউটিং পথ তৈরি করতে পারবে বলে মনে হয় না। কাজে এই ব্যাপারটা তাদের কাছে থাকবে, এর অন্য কোনো দেশও পারবে না এই সময়ের ভেতরে, আমরা পারবো না, এতে কোনো সন্দেহ নেই। আবার এআই বেস কম্পিউটিং ফ্যাসিলিটিস তৈরি করার জন্য যে লেভেলের পাওয়ার এবং ডাটা সেন্টার দরকার, 2030-এর ভিতরে আমি সেই সম্ভাবনা দেখি না যে আমরা সেটা তৈরি করে বৈশ্বিক বাজারে আমরা একটা অবস্থান তৈরি করব, সেটারও খুব বেশি সম্ভাবনা আছে বলে মনে হয় না। তবে আমাদের দেশের যে সার্ভিসগুলো বা বিদেশি অনেক সার্ভিসগুলো যেগুলো যারা রিমোটলি দেওয়া হয়, যেগুলো ক্ষেত্রে এআই ব্যবহার হবে, সেই ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের দেশের সুযোগ আছে। এবং আমাদের দেশে খুব ছোটো হলেও যে আমাদের দেশের মানুষ তো অনেক, আমাদের জনসংখ্যা এবং তার যে সেবা গ্রহণের আগ্রহ, সেটা কিন্তু আছে আমাদের দেশের মানুষের। সেটাকে যদি আমরা কাজে লাগাই, সেই সাথে আমাদের দেশের অর্থনীতি যদি একটু উন্নতি হয়, তাহলে কিন্তু আমাদের দেশেও একটা এআইয়ের বাজার তৈরি হবে। আমি জানি না সেটা কত $1,000 মানে কত $1 বিলিয়ন বা কত $1 মিলিয়ন হবে, এটা এই ব্যবসায়িক প্রেডিকশন আমি করতে পারবো না, কিন্তু আমাদের দেশের ব্যবহার আসলে বাড়বে। টেকসেভি প্রতিষ্ঠান, প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান এবং যারা ভালো করছেন ব্যবসায়, তারা এই জায়গায় যদি একটু ইনভেস্টমেন্টে এগিয়ে আসেন, তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের এই বিভিন্ন ব্যবসায়, বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ব্যবহার হচ্ছে। এবং এবার 2030 নাগাদ আসলে আমরা কোথায় পৌঁছবো আজকে প্রেডিক্ট করা খুব মুশকিল, কিন্তু এটা ব্যবহার অনেক অনেক বাড়বে, কোনো সন্দেহ নেই। ছোটো ছোটো প্রতিষ্ঠানের প্রয়োজনে এজেন্ট তৈরি করা কি সম্ভব, এবং সেটা কি আমরা আমাদের যারা প্রতিষ্ঠান আছে তারা কি সেই কাজগুলো করছে? ও ডেফিনেটলি এটা তো সম্ভব তো অবশ্যই। এবং এআই ব্যবহার করতে হলেই যে এক বড় কম্পিউটিং ফ্যাসিলিটিস দিয়ে করতে হবে তাও কিন্তু না। আমি যদি একটা ছোটো মডেল আমার প্রতিষ্ঠানে স্পেসিফিক মডেল রান করতে, তার জন্য কিন্তু এক্সিস্টিং কম্পিউটারগুলো কিন্তু যথেষ্ট, সেটা দিয়ে কিন্তু আমরা এআই মডেল চালাতে পারি, এবং সেটা কিন্তু অনেক প্রতিষ্ঠান করছে।
যেমন আমি কিছুদিন আগে শুনছিলাম একটা গবেষণার কথা। আমার এক শ্রদ্ধেয় শিক্ষক, উনি এখন আমেরিকাতে থাকেন, উনি এসেছিলেন এই চিংড়ির পোনা উৎপাদনের ক্ষেত্রে এটা যাতে মোর এফিসিয়েন্টলি যাতে এটা করা যায়, লেস ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স এবং এনভায়রনমেন্টভাবে তৈরি করা, যেটা এআই ভিত্তিক জ্ঞান ব্যবহার করে করা যায়, এবং সেটা করলে এই উৎপাদন সক্ষমতা অনেক বাড়ানো যায়। এবং এর জন্য খুব সিম্পল এআই মডেল ব্যবহার করছে চিংড়ি চাষে। হ্যাঁ, চিংড়ি চাষের ক্ষেত্রে। আবার ধরেন এই এই কৃষিক্ষেত্রে যদি আমরা বলি, বা আমাদের লাইফ স্টক মেনটেন্যান্সের যদি কথা বলি, এই জায়গায় যদি একটু আইওটি এবং এআই দুটো প্রযুক্তি একসঙ্গে জয়েন্টলি ব্যবহার করা যায়, এইসব জায়গায় এইসব ব্যবহারগুলোর জন্য কিন্তু যে খুব বেশি কম্পিউটিং পাওয়া দরকার তা কিন্তু না। আবার একটা প্রতিষ্ঠান তার ইন্টারনাল ডকুমেন্টগুলো সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্যে, আজকে যেমন আমরা নির্ভর করি এই এইচআরকে ফোন করছি যে এটা কি আমার ছুটি আছে কিনা, বা আমি কি করব, আমি এই ক্ষেত্রে আমার কি করণীয়, এই কমন যে জিজ্ঞাসা প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমরা এই মডেলের ভিতরে খুব সহজে রাখতে পারি এবং সেখান থেকে সেই প্রশ্নের উত্তর পেতে পারি। এতে করে কিন্তু কর্মক্ষেত্রে আমাদের কাজের সিম্পল হয়ে যায়, খুব সহজেই আমরা উত্তরটা পেতে পারি যে কোনো জায়গা থেকে, এবং আমাদের এটা ব্যবহার করতে পারি। আরেকটা ব্যাপার যেটা নিয়ে এখন যে পরিবর্তন আসছে, এজেন্টিক এআই, অর্থাৎ শুধু এই প্রম্পট করে যে আমি প্রশ্ন উত্তর নেবো তা না, আমি এজেন্টকে বলতে পারি আমার হয়ে কিছু কাজ করে দেওয়ার জন্য। ধরা যাক আপনি কক্সবাজার বেড়াতে যাবেন, আপনার হোটেল বুকিং দরকার, একটা প্লেন টিকিট কেনা দরকার, আপনি আপনার ট্রাভেল প্রোফাইল দেখে এআই এজেন্টই আপনার জন্য একটা কক্সবাজার হোটেল বুক করে ফেলতে পারে অনলাইনে, আপনার প্লেন টিকিট জানিয়ে দিতে পারে যে আপনার কার্ড। এর জন্য তো ডেটা ইনপুট দিতে হবে। আপনার এজেন্ট যদি হয়, কমন ডাটাগুলো সে আপনার কাছে আছে, তার কাছে অলরেডি, এবং আপনি না জানলেও আপনার এই এজেন্টের কাছে তথ্যগুলো অটোমেটিকলি চলে যাবে যদি আপনি ব্যবহার করেন, যদি করতে চান। ইভেন যদি আপনি পাবলিকলি যদি বলি, যে আপনি যদি গুগলকে জিজ্ঞাসা করেন না কেন, আপনার ট্রাভেল হিস্ট্রি বলে দিতে, আপনি বলে দেবেন আপনি কবে কোথায় কোথায় ট্রাভেল করেছেন, ওর কাছে সব কিছুই আছে। যেটা আমরা চাই না, আমাদের ওই লেভেলে আমরা চাই যে আমাদের প্রাইভেসিটা বজায় থাক। কিন্তু আমার নিজস্ব এজেন্টকে তো আমি ট্রেন করতেই পারি। আপনাকে ট্রেন আপ করতে হবে, আপনাকে ডাক দিয়ে সাহায্য করতে হবে, তাও দুবার আপনি করে দেন, থার্ড টাইম ও নিজেই করবে। দুবার তো আপনাকে প্রশ্ন করবে যে আপনি কোন লেভেলের হোটেলে থাকতে চান, আপনি কি সমুদ্রের পাশে থাকতে চান, না আপনি নির্জনে থাকতে চান, না আপনি শহরের মাঝখানে থাকতে চান। আপনার প্রেফারেন্স যখন যে 2-3 বার জানবেন, নেক্সট টাইম সে নিজেই আপনাকে বলবে যে আপনার জন্য সাজেস্টেড হোটেল হচ্ছে এইগুলো, হয়তো শহরে যাওয়ার সময়। তো একটা উদাহরণ দিলাম, এরকম অনেক কাজ আসলে আমাদের ব্যক্তিগত কাজগুলো, একটা অফিসের কমন কাজগুলো। এইরকম এজেন্ট তৈরি করতে কেমন খরচ এবং এটা মেনটেন করতে ব্যবহারকারীর কেমন খরচ পড়বে? এটা খুব বেশি সময় সাপেক্ষ না, কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ না। এবং আপনি চান হয়তো কমন এরকম একটা এজেন্ট যদি একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন 2 থেকে 3 মাসের ভিতরে আসলে খুব ভালোভাবে তৈরি করে ফেলা সম্ভব। কত টাকা, মানে যদি অর্থের হিসাবটা এটা ডিপেন্ড করে আসলে একটা হচ্ছে যে আপনার কত বড় প্রতিষ্ঠানের জন্য, এবং দ্বিতীয় হচ্ছে যে যদি করবেন, উনি চিন্তা করবেন যে আপনি আসলে কতটা বেনিফিট হবেন এখান থেকে। সেখান থেকে আমি যদি ট্রাভেলের যে কথা বলছিলেন, এই ক্ষেত্রে যদি আমি ইয়ে করি আমার একদম ব্যক্তিগত জীবনযাপন সহজ করার জন্য, সেই ক্ষেত্রে এরকম একটা এজেন্ট তৈরি করতে কেমন খরচ পড়তে পারে, এবং এটা তো মেনটেন করার ক্ষেত্রে আলাদা কোনো খরচ আছে কি? আসলে খরচ হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে করতে গেলে তো আপনি চাইবেন না যে খরচ করে এটা করতে, স্বাভাবিকভাবেই। আমাদের দেশে আমাদের যে ফিনান্সিয়াল সক্ষমতায় আমরা চলি, আমাকে যদি বলা হয় যে আপনি ব্যক্তিগতভাবে আপনার জন্য এজেন্ট তৈরি করে দিই, আমি এক টাকা খরচ করতে রাজি না এখন, বরং আমি ফ্রি যা আছে সেগুলোর উপরে চলতে বেশি আগ্রহী হব। কিন্তু এটা মোর অ্যাপ্লিকেবল প্রতিষ্ঠানের জন্য। একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আপনি দেখা যায় যে আপনি 10 লাখ টাকা খরচ করলেন, বিনিময়ে আপনি বছরের শেষে দেখলেন যে আপনার এফিসিয়েন্সি যে পরিমাণ বেড়েছে, এবং এর পেছনে আপনার 2টো লোক এই কাজে ব্যস্ত থাকতো, সেই 2টো লোককে আপনি অন্য কাজে লাগাতে পারলেন, এবং অনেক এফিসিয়েন্টলি এই কাজটা হয়ে গেল খুব দ্রুততার সঙ্গে, তাহলে আপনি করবেন সেটা। তো সেটা 5 লাখ হোক, 10 লাখ হোক, বা 2 কোটি টাকাই হোক, ডিপেন্ড করা হচ্ছে যে কোন জায়গায়। আপনি যদি ক্রেডিট কার্ড ফান্ড ম্যানেজমেন্টের জন্য একটা ব্যাংকের জন্য একটা সলিউশন করতে পারেন, ব্যাংক হয়তো আপনার জন্য 5 কোটি টাকা খরচ করতেও দ্বিধাবোধ করবে না, যদি সেখানে ইফেক্টিভ রেজাল্ট পায়। তো সেই ক্ষেত্রে এই প্রাতিষ্ঠানিক এই ব্যবহারের ক্ষেত্রে রিকমেন্ডেশন কি আসছে আমাদের কোম্পানিগুলোর প্রোফাইলগুলো কি, তারা কি এইসব প্রতিষ্ঠান বেজ এজেন্ট করে দিচ্ছে? এখন কিন্তু আসলে আমি তো মানে যে প্রতিষ্ঠানের কথা বলি, তাদের ভিতরে কিন্তু এক ধরনের চিন্তা আছে, তারা নিজেদের ভিতরে আলোচনা করছেন, তাদের এআই বেস সক্ষমতা বাড়ানোর জন্য তারা যেমন চেষ্টা করছেন, তাদের হিউম্যান রিসোর্স যারা, একটা হচ্ছে প্রত্যেকটা কর্মচারীর তার এফিসিয়েন্সি বাড়ার জন্য সে কতটুকু এআই ব্যবহার করতে পারে, সে জায়গায় কিন্তু একটা ট্রেনিং এবং তাদের জন্য তৈরি করা, তাদেরকে তার স্কিলটাকে ডেভেলপ করা, যে কাজটা করেন স্পেসিফিক কাজের জন্য এআই ব্যবহারের জন্য একটা ট্রেনিং, এটা কিন্তু অনেক প্রতিষ্ঠান বাংলাদেশই করছে, দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় জায়গা হচ্ছে যে প্রতিষ্ঠানের যে রেগুলার কিছু কাজ যেগুলো অটোমেশন আনা দরকার, অটোমেশনের কাজ
করছেন তারা, এবং সেই অটোমেশনের সঙ্গে এআই ব্যবহার করে ফিউচার ডিসিশন মেকিং, যে ভবিষ্যতে আসলে আমার কোন দিকে আমি গ্রোথ দেখতে পাচ্ছি, কোন দিকে আসলে আমার ইনভেস্ট করলে পারে আমি বেশি মানে আমার ব্যবসা বাড়ার সম্ভাবনা আছে, এই চিহ্নিতকরণের জাগ্রতি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে এআই ব্যবহার কিন্তু শুরু হয়ে গেছে, এবং অনেক প্রতিষ্ঠান তা করছেন, এবং যারা করছে না তারা ভাবছেন। কাজেই আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করলে বলবো আমরা পিছিয়ে আছি, কিন্তু হয়তো দেখবেন 2-3 বছরের ভেতরে কিন্তু আসলে চিত্রটা এরকম থাকবে না। এর ভেতরে ভেতরে অনেকে কিন্তু অনেক দূরে এগিয়ে গেছেন এবং এগিয়ে যাচ্ছেন। এটার জন্য আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কি মোটামুটি প্রস্তুত? আমি মনে করি যে যা আছে শুরু করার জন্য কিন্তু যথেষ্ট, নাই তা বলবো না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কমতি আছে। আমি যদি খুব বড় কিছু করার স্বপ্ন দেখি তাহলে সেটা হয়তো এই মুহূর্তে নাই, কিন্তু আমরা যে ছোটো থেকে শুরু করতে চাই, মানে আমাদের কাজ চালানো যেটা বলি, হ্যাঁ কাজ চালানো যাবে, তার জন্য কিন্তু আসলে আমাদের সব যথেষ্ট আছে। আছে। সুমন ভাই, আমরা যেটা দেখছি আর কি, এআই এর যে ব্যবহার, অপব্যবহার ঠেকানো কিংবা হচ্ছে ধ্বংসাত্মক কাজের ব্যবহার না করার জন্য যে আলোচনাগুলো আসছে, সেই আলোচনাগুলো আসলে বিশেষ করে ধ্বংসাত্মক আমরা যদি বলি, আমরা রিসেন্ট কিছু যুদ্ধের কথাও জানি যেখানে এআই এর ব্যবহার হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের শঙ্কা থেকে দূর করার যে আলোচনা চলছে, সেই আলোচনার কোন দিকে যাচ্ছে আপনার কোনো ধারণা আছে? এই জায়গাটা এখন পর্যন্ত আমি বলবো অত্যন্ত হতাশাজনক। কারণ আপনি দেখেছেন যে আমরা এই বেশ কিছু অভিযোগ এসছে, আমরা যদি বলি যে এই গাজায় যে যুদ্ধটা হলো, একতরফা যুদ্ধই বলবো, এবং এখানে কিন্তু এই যে প্রতিষ্ঠানের বড় বড় প্রতিষ্ঠানের সেবা আমরা প্রত্যেকে প্রতিদিন ব্যবহার করছি, তারাই তথ্য সরবরাহ করেছে বিভিন্ন মানুষকে অবস্থান চিহ্নিত করার জন্য, লোকেশন আইডেন্টিফাই করার জন্য অনেক ধরনের তথ্য তারা সরবরাহ করেছে, যেটা অত্যন্ত ভয়ের। যে এই প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত তথ্য সরবরাহ করার কথা না, এটা নামজাদা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। আবার এআই বেসড ইকুইপমেন্ট যুদ্ধে ব্যবহারের অভিযোগ আসছে, যেটা আরও ভয়ানক। তো এই জায়গায় মনে হয়, আমার মনে হয় যে যারা সচেতন মানুষ তাদেরকে সোচ্চার হওয়ার সময় এসছে, সে দেশগুলোর এ বিষয়ে কথা বলার সময় এসছে। কারণ শক্তিশালী যাদের হাতে এই অস্ত্রগুলো আছে, তারা খুব বেশি চাইবে না এই ব্যাপারে কোনো পলিসি হোক বা তাদের উপরে একটা নিয়ন্ত্রণের প্রচেষ্টা হোক, কিন্তু এই নিয়ন্ত্রণের একটা প্রয়োজন আছে। একদিন তারাই আবার সাফার হবে, কিন্তু এই জন্যে আজকে হয়তো তারা এই ব্যাপারে খুব কথা বলছে না। জাতিসংঘে কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা, যেমন ইন্টারনেট গভর্নেন্স ফোরামে আমার মনে আছে 2016-17 সালে এটা নিয়ে আমরা একটা হোয়াইট পেপার করেছিলাম। আমি তখন ওখানে একটা আইজিএফের কমিটিতে ছিলাম, এবং তখন আমরা বেস্ট প্র্যাকটিস ফোরামের একটা রিপোর্ট করেছিলাম যে এআই এর নিরাপদ ব্যবহারের জন্য কী করণীয়। তখন জিনিসগুলো অনেকটা কাল্পনিক ছিল, কাজে আমরা তখন যে কথাগুলো লিখেছিলাম তখন আমাদের কাছে মনে হচ্ছিল যেন এগুলো আমরা বেশি ফিউচারিস্টিক ভাবছি কিনা, কিন্তু আজকে মনে হচ্ছে যে না, এটা সেই মাত্রাকে ছাড়িয়ে আর আমাদের এআই এগিয়ে গেছে। কাজেই এখনও এই বিষয়টা নিয়ে আসলে এই আইজিএফে যেমন আলোচনা করতে হবে না, কিন্তু এখন জেনারেল অ্যাসেম্বলিতে আসলে এখন আলোচনার সময় এসছে যে এই বিষয়টা নিয়ে আমাদের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা, এবং এটার যাতে যুদ্ধক্ষেত্রে বা যেসব জায়গায় মানুষের জীবন নাশের সম্ভাবনা আছে বা চিকিৎসা ক্ষেত্রে আমরা কতটুকু ব্যবহার করবো। এবং চিকিৎসা খুব ইন্টারেস্টিং ব্যাপার। চিকিৎসা ক্ষেত্রে যদি আপনি মেডিকেল ইমেজিংয়ের কথা বলেন, অর্থাৎ যে আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই, এই রিপোর্টগুলো এখন আমাদের মানুষ অ্যানালাইসিস করে। এটার সঙ্গে যদি আমরা একটু এআই অ্যাসিস্ট্যান্ট যোগ করতে পারি, আমি নিশ্চিত যে এর রেজাল্ট, রিপোর্টের এফিসিয়েন্সি বহু গুণ বেড়ে যাবে। আলটিমেটলি আমরা চাই একজন মানুষ সিদ্ধান্তটা নিক, কিন্তু এই জায়গাগুলোতে এআইয়ের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। কারণ একটা এআই ইঞ্জিন কয়েক লক্ষ ইমেজ অ্যানালাইসিস করে একটা রিপোর্ট সঙ্গে বলতে পারে যে হ্যাঁ, সিমিলার প্যাটার্নের এতগুলো ইমেজ পেয়েছি, যার ভিতরে এতজন মানুষ ভবিষ্যতে এই রোগে আক্রান্ত হচ্ছে, আর এই প্যাটার্নে আমি দেখছি যে খুব কম পার্সেন্ট লোক আক্রান্ত হয়ে গেছে, এটার ভয়ের কোনো কারণ নাই। এই যে তথ্যটুকু, এই জন্য একটা ডাক্তারকে তার অভিজ্ঞতার সঙ্গে যদি মিলিয়ে সিদ্ধান্ত নেন, তাহলে সিদ্ধান্তটা অনেক বেশি সঠিক হবে। তো এই জায়গাতে যেমন এই ব্যবহার দরকার। আবার এআই যেন সিদ্ধান্ত না দেয় যে না, এই লোকটা অলরেডি স্টেজ 4 ক্যান্সারের, বাঁচার কোনো সম্ভাবনা নাই, তাকে আর দরকার নেই, মারা যাক। তো এই সিদ্ধান্তগুলো আমরা এর কাছে চাই না। এই সিদ্ধান্তগুলো আমরা মানুষের বিরুদ্ধে চাই যে আমরা হিউম্যানলি আমরা দেখতে চাই যে একটা মানুষকে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা থাকে, বাঁচিয়ে রাখা থাকে, ভালো রাখার চেষ্টা করার জায়গাটা তৈরি করা। তো এইসব জায়গাগুলোতে একটা সামগ্রিক ঐক্যমতের জায়গায় পৌঁছানো দরকার। সেই পলিসিতে আসলে আপনাদের সাথে সরকার কিংবা যারা এগুলো নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর,
তারা কতটা আলোচনা করছে আপনাদের সাথে? আমাদের দেশে সরকারিভাবে মাঝে আমরা শুনেছিলাম যে এআই বেস একটা পলিসি তৈরি করার কথা চলছে, এআই নিয়ে একটা পলিসি কথাবার্তা আলোচনায় এসেছিল। বিগত সরকারের আমলে এসেছিল, এই সরকারের আমলে এসছে। বাট আমরা জানি না এখনো কত দূর আসলে এই জিনিসটা এগিয়েছে বা পৌঁছেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এআই নিয়ে পলিসি করার জন্য আমরা বোধহয় এখনও রেডি না। বরঞ্চ এআই এর কোন কোন জায়গায় আমরা এআই ব্যবহার করতে পারি এই ব্যাপারে কোনো নির্দেশনা এবং কোনো জায়গায় করবো না, সেই জায়গাগুলোতে একটা নির্দেশনা যদি আমরা আমাদের দেশের জন্য তৈরি করতে পারি, সেটা আমাদের জন্য খুব কার্যকরী হবে। সেই কার্যকরী পথ ধরে আসলে বাংলাদেশে এগিয়ে যাক, সমাজের সব শ্রেণীর মানুষ উপকৃত হোক, সেই প্রত্যাশায় শেষ করছি। সুমন ভাই, আমাদের সময়ের আলাপে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এআই নিয়ে। এআই এর ব্যবহার আসলে কীভাবে বদলে দিতে পারে, আবার এআই এর ব্যবহার খুব নেতিবাচকভাবেই বদলে দিতে পারে, অর্থাৎ ধ্বংসযজ্ঞ খুব সহজে করে ফেলতে পারে। এইসব বিষয় নিয়ে আসলে ভাবার সময় এসেছে, যেটা ব্যক্তিগত পর্যায়ে ভাবতে হবে, রাষ্ট্রীয় পর্যায়ে ভাবতে হবে এবং বৈশ্বিকভাবেও ভাবনার সময় এসেছে এর ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে চাইলে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী দিন অন্য কোনো বিষয়ে। সঙ্গে থাকুন সময়ের।